আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক, অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ সিইসির। জমিয়তে ওলামায়ে ইসলামের জন্য 4টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে সমঝোতা দ্রুতই চূড়ান্ত, জানালেন মির্জা ফখরুল। দিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনায় ঢাকার গভীর উদ্বেগ। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব। ঢাকার উদ্দেশ্যে কাল লন্ডন ছাড়বেন তারেক রহমান। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরদিন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। ঢাকা 18 আসনে জামায়াতের প্রার্থীর বিপরীতে বিএনপির একাধিক নেতা। রংপুর 3-এ জাতীয় পার্টির দুর্গ ভাঙতে চায় অন্য দলগুলো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে পাতানো নির্বাচন ও যোগসাজশ করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা জানান তিনি। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি এসপিদের সঙ্গে মত বিনিময়ের শুরুতে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। অপরাধ করলে কাউকে ছাড় না দেবার কড়া নির্দেশনাও দেন তিনি। জাতির ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেয়া যাবে না। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, অপরাধ দমনে পুলিশের ফ্রিডম অ্যাকশনে হস্তক্ষেপ করবে না ইসি। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। ভাই, এই দেশটা আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। We cannot afford to fail in our responsibility. এখানে আমাদের আর কোনো সুযোগ নয়, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক। দুপুরের সংবাদ সম্মেলনে এসব আসনে খেজুর গাছ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসন ছাড়া হয়েছে সেগুলো হলো নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 এবং ব্রাহ্মণবাড়িয়া 2। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে দলটি সমঝোতার ভিত্তিতে ভোট করবে। শরিক ও সমমনা দলগুলোর সাথে শীঘ্রই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান মির্জা ফখরুল। এ সময় সতর্ক করেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন উগ্র হিন্দু তত্ত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি সদস্য। এদিকে বিক্ষোভকারীরা অন্তত 2টি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনারের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ব্যানার এবং প্লেকার্ড হাতে হাই কমিশনের সামনে স্লোগান দিতে দেখা যায়। নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়। হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতীয় হাই কমিশনারকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সময় এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি এবং সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী বলে মনে করে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। সকাল 9টা 40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রায় 18 বছর পর আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগামীকাল বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বেন তিনি। এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দেশে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তাজনিত কারণে কাল সন্ধ্যা 6টা থেকে পরদিন 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের মুখপাত্র কাউসার মাহমুদ জানিয়েছেন, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা দেয়া থাকবে। এজন্য যাত্রী সাধারণ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে বেবিচক। এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। যে বিমানে তিনি দেশে ফিরবেন সেই বিমান থেকে শুরু করে বিমানবন্দরে পা রাখার পরই তাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবে। তারেক রহমান বিমানবন্দর ত্যাগ না করা পর্যন্ত বিমানবন্দর এলাকায় সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি থাকবে। র্যাবের টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরুর আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেন। এদিন সকাল 10টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল হাজির করে পুলিশ। জামায়াতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা 18 আসনে ভোটের মাঠে সক্রিয় বিএনপির একাধিক নেতা। এই আসনে ধানের শীষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, দাঁড়িপাল্লার অধ্যক্ষ আশরাফুল হক মাঠ চষে বেড়াচ্ছেন, আর এনসিপির হয়ে লড়বেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ধানের শীষ আর দাঁড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনায় জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। অন্যদিকে প্রার্থী পরিবর্তনের আশায় ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতা কফিল উদ্দিন। উত্তরার সাথে রাজধানীর অন্যান্য এলাকার উন্নয়ন বৈষম্য দূর করতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। রাজধানীর উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও ভাটারা থানা এলাকার একটি অংশ নিয়ে গঠিত ঢাকা 18 আসন। রেললাইনের পশ্চিমে উত্তরায় পরিকল্পিত নগরায়ন হলেও পূর্বে উত্তর ও দক্ষিণখান এবং খিলক্ষেত এলাকায় গড়ে উঠেছে অপরিকল্পিত ঘনবসতি। সরু রাস্তার কারণে সবসময় জ্যাম লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় তুরাগ ও দক্ষিণখানের অনেক এলাকা। ভোটে জিততে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, মতবিনিময় আর ঘরোয়া বৈঠক করে সাজাচ্ছেন পরিকল্পনা। আসলে বিএনপিতে রয়েছে বিভাজন। ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক নেতা। খুবই আশাবাদী, আমি খুবই মনের স্পিরিট নিয়ে আমি বলতে পারি আমার নেতা
জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। এই মনোনয়ন পেয়ে, চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হব এবং এই এলাকার লোকজন আমার সাথে আছে। আমার জন্য তাদের জীবন বাজি রেখে হলো ভোট যুদ্ধে নামবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট তাদের নিজস্ব ভোট তারা নিজেরা প্রদান করবে। মিছিল মিটিং আর বড় বড় শোডাউন করে ইতিমধ্যে আলোচনায় জামায়াতের প্রার্থী আশরাফুল হক। মানুষের মধ্যে একটা জাগরণ আসছে এবং সত্যিকার অর্থেই তারা একটা পরিবর্তন চাচ্ছে। মানুষের আস্থা জামাত ইসলামের উপরে তারা দেখাতে চাচ্ছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। ধানের শীষের মনোনয়ন পেয়ে চাঙ্গা বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে আসামি হন 350 মামলার। তার প্রত্যাশা জনগণ এর মূল্যায়ন করবে। তরুণ প্রজন্ম আজকে অনেক কনসাস, তারা যেটা চায় আমি তাদের পালস আমি বলছি, তাদের সাথে থেকে আমি রাজনীতিটা করেছি এবং করতে চাই। আগামী দিনে তারা যেই বাংলাদেশ চায়, একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়, একটা শোষণমুক্ত বাংলাদেশ চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, একটা মাদকমুক্ত একটা বাংলাদেশ চায়। আমি প্রতিটা সাথে আমি অ্যাটেনশন দিচ্ছি এবং তাদের সাথে আমি কথা বলতেছি। জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম হটস্পট। তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সাথে নিয়ে ঢাকা 18 সমস্যা দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী আমেজ বিরাজ করছে রংপুর 3 সদর আসনের বিভিন্ন এলাকায়। ভোটারদের মন জয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটি আগামী নির্বাচনে জিতে নিতে চায় অন্য দলগুলো। যদিও সহজেই হাল ছাড়তে চান না জাপানে তারা, তবে অবহেলিত, উন্নয়ন বঞ্চিত রংপুরের জন্য যিনি কাজ করবেন তাকেই এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে চলছে ভোটের নতুন হিসাব নিকাশ। ভোটের মাঠের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরাই এখন সক্রিয়। এই আসনে 1979 সালে একবারই জয় পেয়েছে বিএনপি। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার সবাই একবারে পুরা রংপুর একমুখী হয়ে ধানের শীষের পক্ষে থাকবে। জামায়াত প্রার্থীর দাবি শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর 3 আসনের উন্নয়ন বাস্তবে রূপ দেবে জামায়াত। আর রংপুরের দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্য অবসানের জন্য বলিষ্ঠভাবে, বলিষ্ঠ কণ্ঠে আমি চেষ্টা করব। আমার বিশ্বাস যে আমাদের যে যৌক্তিক দাবি সেটা সরকার মানতে বাধ্য হবে। তবে জাতীয় পার্টির নেতাদের দাবি, এখনও এই আসনে শক্ত অবস্থানে তাদের দল। এখানে সবশেষ এমপি ছিলেন জিএম কাদের। এবারও আসনটি ধরে রাখতে চায় দলটি। প্রার্থীরা তাদের নিজে কমফোর্ট ফিল করে যাতে নির্বাচনটা করতে, লেভেল প্লেইং ফিল্ড ভুল যা বোঝায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাচ্ছি। আমরা চাই যদি এগুলো নিশ্চিত করা হয় তাহলে আমরা জাতীয় পার্টি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও আগামী নির্বাচনে আসনটি দখলে নিতে মরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের তৌহিদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূর আলম সিদ্দিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, জাতীয় পার্টি তো ফ্যাসিস্টের পক্ষে যে নগ্ন ভূমিকা তারা রেখেছে, এর প্রতি ঘৃণা জানিয়ে জাতীয় পার্টির প্রত্যেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। তবে সাধারণ ভোটাররা চান অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে যিনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন তাকেই বেছে নেবেন। আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ শান্তিপূর্ণভাবে, নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেটা শান্তিপূর্ণ হবে। আমি চাইবো এমন একজনকে ভোট দিতে যে আমাদের জন্য, দেশের কল্যাণের জন্য, যা আমাদের এলাকার জন্য ভালো কিছু করবে। রংপুরের মোট 6টি সংসদীয় আসনে এবার ভোটার 25,99,000। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে অনেক জেলাতে কাঁপুনি ছড়াচ্ছে শীত। গত 5 দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে গেছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো
হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল 6টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শেরপুরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করছে। ভোর থেকে বেলা 11টা পর্যন্ত চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতে বৃদ্ধ এবং শিশুরা কষ্ট পাচ্ছে। শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগরের একাংশ নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসনটি গঠিত। এই আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি, তবে জমিয়তে উলামায়ে ইসলামকে তারা এই আসনটি ছেড়ে দিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিব খেজুর মার্কা খেজুর গাছ পুঁতিকে এখান থেকে নির্বাচন করবেন। আর জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে তখন মূলত দাঁড়িপাল্লা এবং খেজুর গাছের ভিতরেই লড়াই হবে। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা, কিন্তু যেহেতু আসনটি জোটকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বাভাবিক কারণেই খেজুর গাছ প্রতীকের পক্ষে বিএনপির নেতাকর্মীরা কাজ করতে হবে দলের শৃঙ্খলার স্বার্থে। আর আপনাকে আমি জানিয়ে রাখি যে এই আশুগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা, একটি নির্বাচনী এলাকা। এই আশুগঞ্জ মেঘনা নদীর ওই পারে হচ্ছে ভৈরব অর্থাৎ কিশোরগঞ্জ, আর এই পারে আশুগঞ্জ অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। এখানে সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়েছে। এই আসনে ভোটাররা বলছেন যে এখানে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে, বিশেষ করে এখানে সার কারখানা রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে অনেকগুলো চাতাল কল রয়েছে। নানা কারণে এই আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়া আলোচিত হলেও এখানে আঞ্চলিক সড়কগুলো ভাঙাচুরা হয়। এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমার কাছে হচ্ছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন আলিয়াজ করিমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি রাজশাহীতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। এটি রাজশাহী 2 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। আমরা চাই আমাদের সিটির উন্নতি হোক। এমনিতে আমাদের খুব নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জায়গা। তারপর আমাদের যেহেতু অনেকজন কর্মজীবী খুব কম, এখানে আমাদের রাজশাহীতে কোনো ইন্ডাস্ট্রিজ নাই, কোনো কলকারখানা নাই। এটার জন্য আমাদের রাজশাহীতে বেকারত্ব বেশি। যদি একটু কোনো ইন্ডাস্ট্রি কলকারখানা হতো তাই তো বেকার ছেড়ে গেলে একটু কর্ম করে খেতে পারতো। রিক্সা এবং উল্কা না চালায় একটা বড় একটা ইন্ডাস্ট্রিজ হবে, সেখানে হাজার হাজার এবং শ্রমিক খাটবে, সেখানে যায় সব চাকরি বাকরি করবে এবং বেকারত্ব দূর হবে। স্থানীয় মানুষজনের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেল এই ভোট নিয়ে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি রাজশাহী 2 আসনে, রাজশাহী রেল স্টেশনে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহর কিংবা আপনার এলাকায়। আমাদের সাথে থাকুন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাচনী কমিটি একনেকের সভায় ৪৬,৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, নিজেদের প্রতিরক্ষার জন্য এই কর্মসূচি, বিদেশি শক্তির হামলা মোকাবেলা এবং নিজেদের সুরক্ষায় এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরুর পর যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। তারা বলেছে, মহড়ার আড়ালে ইরান তাদের উপর হামলা চালাতে পারে। এবছর গেল জুনে ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধ হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালায় তেহরান। এরপরই নড়ে চড়ে বসে পুরো বিশ্ব।
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাত ৩টার দিকে পাশের আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত এবং গ্রেফতারের কাজ চলছে, তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবার খেলার খবর। পিছিয়ে থেকেও মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে আফ্রিকান নেশনস কাপে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে মিশর। মরক্কোর আগাদি স্টেডিয়ামে আক্রমণ আর পাল্টা আক্রমণের এই খেলার ২০ মিনিটে প্রিন্স দুবের কল্যাণে এগিয়ে থেকে বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি থেকে ফিরে খেলার ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ওমর মারমুশ ম্যাচে ১-১ সমতা ফেরান। খেলার ইনজুরি টাইমে মোহাম্মদ সালাহর গোল করে মিশরের জয় নিশ্চিত করে। এতে জয় দিয়েই আফকন কাপে নিজেদের অভিযান শুরু করল ফারাওরা। অ্যাথলেটিক ক্লাবকে ২-১ ব্যবধানে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের ৫ম স্থানে উঠে এলো স্পানিয়ল। নিজেদের মাঠে খেলার ৩৮ মিনিটে অ্যালেক্স বেরেঙ্গুয়েলের গোলে লিড নেয় আর্নেস্ট ভালভার্দের দল। অ্যাথলেটিক ক্লাবটি পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে লড়ে স্পানিয়ল। খেলার ৪০ মিনিটে কার্লোস রুমেরা ম্যাচে ১-১ সমতা ফেরান। আর ৫২ মিনিটে পেরেমিল্লা যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় স্পানিয়লের জয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক। অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ সিইসির। জমিয়তে ওলামায়ে ইসলামের জন্য ৪টি আসন ছাড়ল বিএনপি। শরিক ও সমমনা দলগুলোর সাথে সমঝোতা দ্রুতই চূড়ান্ত, জানালেন মির্জা ফখরুল। দিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনায় ঢাকার গভীর উদ্বেগ। ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে আবারও তলব। ঢাকার উদ্দেশ্যে কাল লন্ডন ছাড়বেন তারেক রহমান। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। ঢাকা ১৮ আসনে জামায়াতের প্রার্থীর বিপরীতে বিএনপির একাধিক নেতা। রংপুর ৩-এ জাতীয় পার্টির দুর্গ ভাঙতে চায় অন্য দলগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটেন বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।